আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, তো বাকি আসতে থাকুক। তো দেখেন, এখানে আমি একটা কোশ্চেন লিখছিলাম। তো এই কোশ্চেনটা আমাদের, আমি আগে বলছিলাম যে গত ক্লাসে যে দুটো এক্সাম্পল করেছিলাম ওটা আপনার একটু দেখে আসতে বলছিলাম, যাতে এই ম্যাথটা করাতে একটু সুবিধা হয়। তো এটা আমাদের 8.7 এক্সাম্পল। ঠিক আছে, এটা আমাদের 8.7 এক্সাম্পল। এখানে কি বলছে দেখেন, বলছে যে এ স্ট্রিং অফ 5 ইনসুলেটরস, মানে আমাদের 5টা ডিস্ক আছে এবং এই ইনসুলেটরটা কানেক্টেড আছে আপনার 100 কেবি লাইনে। তো বলছে যে আপনার if the capacitance of each disk to earth is 0.1 of the capacitance of the insulator, তাই না? তাহলে এখানে কি বলছে দেখেন, এটা এই ধরনের লাইনের সাথে আমরা পরিচিত। ইফ দ্য ক্যাপাসিটেন্স অফ ইচ ডিস্ক টু আর্থ ইজ 0.1 of the capacitance of the insulator, calculate the distribution of voltage on the insulator discs and the string efficiency. তাহলে দেখেন এটা কি বলতেছে। প্রথমে আমরা চিত্রটা আঁকি। তো এখানে বলছে যে আপনার 5টা স্ট্রিং আছে, তার মানে আমাদের 5টা ডিস্ক থাকবে। পাঁচটা ডিস্ক মানে 5টা সেলফ ক্যাপাসিটেন্স। তো সেলফ ক্যাপাসিটেন্স এঁকে ফেললাম, যেগুলোকে আমরা সি দিয়ে সিম্বলাইজ করে থাকি নরমালি, এবং আমরা শান্ট ক্যাপাসিটেন্সও এঁকে ফেলি। তাহলে এগুলোকে আমরা C1 দিয়ে সিম্বলাইজ করে থাকি। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা কি দেখেন এখানে বলছে যে কি 5টা ডিস্ক আছে, তো ঠিক আছে, কানেক্টেড অ্যাক্রস যে 100 কেবি লাইন, এবং ইফ দ্য ক্যাপাসিটেন্স অফ ইচ ডিস্ক টু আর্থ ইজ 0.1 অফ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ইনসুলেটর। তার মানে যে আমার এই যে শান্ট যে ক্যাপাসিটেন্স আছে C1, সেটা কত, আমার 0.1 গুণ মানে 0.1 অফ সি। তার মানে যে আপনার কি বলছে এখানে 0.1 মানে কি 1/10। 0.1 মানে আপনার 1/10। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি কি, দেখেন এখান থেকে আমরা বলতে পারতেছি যে সি ডিভাইডেড বাই C1 আপনার কত, 10। এখন আমি দেখাইছিলাম এখান থেকে আমরা এটাও বলতে পারি একদম ডিরেক্টলি, সেটা যে xC1 ইকুয়ালস টু xc ইকুয়ালস টু 10। দ্যাট মিনস, সুতরাং xC1 ইকুয়ালস টু 10xc। দেখেন এটুক তো আমরা দেখাইছিলাম। তো আমরা জানি এটা গত ক্লাসে যেভাবে আসছিল, যে এখান থেকে কিভাবে আমরা এটা নিয়ে আসতে পারি সেটা দেখাইছিলাম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে xc1 ইকুয়ালস টু 10xc। তো এখন এইসব ম্যাথ করার জন্য আমরা বলছি যে কি বলছিলাম, যে দুটো জিনিস ধরে নিতে হয়। তো প্রথমে ধরে নেব যে টপ পোর্শন, মানে টপ যে ডিস্কটা আছে তার মধ্য দিয়ে আমার 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তার মানে এই পোর্শনের মধ্যে দিয়ে আমার 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, এবং আমি ধরে নেব এই যে টপ পোর্শন এবং সেলফ যে ক্যাপাসিটেন্স, সেই সেলফ ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যেটা, সেটা আমাদের 1। দ্যাট মিনস আমরা ধরে নেব xc ইকুয়ালস টু 1 ওহম,
এবং এক্সি যদি 1 ওহম হয় তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি xc1 ইকুয়ালস টু 10 ইনটু xc। এখানে x এর জায়গায় আমরা 1 ওহম বসাই দিলে আমাদের আসবে xc1 ইকুয়ালস টু 10 ওহম। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে xc1 ইকুয়ালস টু 10 ওহম। তারপরে এখান থেকে আমরা এইসব ম্যাথ করার জন্য আমরা আগে বলছি যে দুটো জিনিস ধরে নেব। টপ ইনসুলেটর ডিস্কে হচ্ছে টপ ইনসুলেটর ডিস্ক বা সেলফ ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করে এবং সেলফ ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে আমার 1 ওহম। দেন আমরা এটা যদি জানতে পারি তাহলে এই এই যে রিলেশনটা এই রিলেশনটা দিয়ে বা এটা আমরা বের করতে পারি। দেন এখান থেকে আমরা xc1 বের করতে পারি। তো ঠিক আছে, আমরা এতটুকু বের করে ফেললাম। তো এখন আমাকে এখানে কি বের করতে বলছে ভোল্টেজ। এখানে আমাকে দেখেন 1 নম্বরে বের করতে বলছে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন অফ দেখেন ডিস্ট্রিবিউশন অফ ভোল্টেজ অফ দ্য ইনসুলেটর ডিস্ক, মানে প্রতিটা ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজের যে ডিস্ট্রিবিউশনটা সেটা আমাকে বের করতে হবে, মানে ভোল্টেজটা বের করতে হবে এবং স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে হবে। তো এখন দেখেন কি করা যায়। প্রতিটা ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজ বের করতে হবে। আচ্ছা, তো তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ কত? এই প্রথমটার যে এর অ্যাক্রসের ভোল্টেজ কত, তাহলে দেখেন আমি আগেও বলছি যে ভোল্টেজটা কিভাবে বের করবেন। ভোল্টেজটা বের করবেন হচ্ছে ভি সমান সমান আই এক্সি। এই ভোল্টেজ হচ্ছে ক্যাপাসিটেন্সের অ্যাক্রসের ভোল্টেজ ইকুয়ালস টু ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে গুণ হচ্ছে ওই ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ কত হবে? এর অ্যাক্রসের যে ভোল্টেজটা মানে ভোল্টেজ এখানে দেখেন এর অ্যাক্রসের ভোল্টেজ কত হবে। তাহলে এখানে আমার কারেন্ট যাচ্ছে 1 ওহম এবং এই যে কারেন্ট গুণ কারেন্ট ইনটু কত, তাহলে দেখেন এটার মধ্যে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে আপনার কারেন্ট। তাহলে কারেন্ট যাচ্ছে হচ্ছে 1 এম্পিয়ার ইনটু হচ্ছে কত এক্সি। তো এক্সি মানে হচ্ছে কত 1 ওহম, তাহলে 1 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে আমার 1 ভোল্ট। এর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট এবং দেখেন এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তো কারেন্ট হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তো এখন দেখেন তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে এই পয়েন্ট মানে হচ্ছে আমাদের এই পয়েন্ট, তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজ, দ্যাট মিন্স এর ভোল্টেজ এবং এর অ্যাক্রসে ভোল্টেজ সমান। তাহলে হচ্ছে কি, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে তাহলে আমার 1 ভোল্ট। তাহলে এর মধ্যে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে ভোল্টেজ কত? এর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে কত ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, দ্যাট মিন্স xc1। এর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কত xc1, xc1 হচ্ছে 10। তাহলে 1 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 0.1 এম্পিয়ার। তার মানে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে 0.1 এম্পিয়ার। তার মানে এই পয়েন্টে যদি আমি এখন কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে এই যে কারেন্ট সেটা হচ্ছে এই কারেন্ট আর এই কারেন্টের যোগফলের সমান। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে আপনার হচ্ছে 1.1 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ কত? তা কারেন্ট ইনটু এটা সেম কারেন্ট ইনটু ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1.1 এম্পিয়ার ইনটু হচ্ছে এই সি এর মানে হচ্ছে এক্সি। এক্সি হচ্ছে 1 ওহম, তার মানে এর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে 1.1 ভোল্ট। তাহলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা বের করার জন্য সেটা হচ্ছে আমাকে এর অ্যাক্রসের ভোল্টেজটাকে ভাগ দিতে হবে xc1 দিয়ে। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ কত? এই পয়েন্ট মানে হচ্ছে আমার এই পয়েন্ট, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট অ্যাক্রসে ভোল্টেজ মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত? সেটা হচ্ছে 1 প্লাস 1.1, 1 প্লাস 1.1 ডিভাইডেড বাই xc1, xc1 হচ্ছে 10। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 2.1 ডিভাইডেড বাই 10, তার মানে আসবে 0.21। তার মানে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে সেটা হচ্ছে 0.21 এম্পিয়ার। তাহলে এর মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে ঠিক সেম ভাবে আপনি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে এই কারেন্ট হবে এই কারেন্ট আর এই কারেন্টের যোগফলের সমান। তাহলে এখানে আমার আসবে হচ্ছে যে 1.31 এম্পিয়ার, 1.31 এম্পিয়ার। তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ কত হবে? কারেন্ট ইনটু এক্সি, তার মানে 1.31 ইনটু 1, দ্যাট মিন্স আমার 1.31 ভোল্ট।
1.31 ভোল্ট আসলো। তাহলে এর অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট যায়, তার মানে এর অ্যাক্রসের ভোল্টেজ ডিভাইডেড বাই XC1। তো এর অ্যাক্রসের ভোল্টেজ মানে কি, এই পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্ট, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের অ্যাক্রসের ভোল্টেজ, তাহলে সেটা হচ্ছে কত, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1.1 প্লাস 1.31 ডিভাইডেড বাই XC1। XC1 হচ্ছে কত, 10। ক্যালকুলেট করে দেখেন ভ্যালু কত আসে, 0.341। 0.34 আসবে তাহলে। তো 0.34, তাহলে এখানে আমার যে কারেন্ট ফ্লো করতেছে সেটা হচ্ছে 0.34 অ্যাম্পিয়ার। তাহলে ঠিক সেম ভাবে এখানে যদি আপনি KCL অ্যাপ্লাই করেন, তাহলে এখানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে এই কারেন্ট আর এই কারেন্টের যোগফলের সমান। তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করলে আপনাদের আসবে 1.65 অ্যাম্পিয়ার। আর ভোল্টেজ হবে 1.65 ইন্টু XC, দ্যাট ইজ 1 ওহম। তাহলে এখানে আসবে 1.65 ভোল্ট। আর এর অ্যাক্রসের ভোল্টেজ, তাহলে এটার মধ্যে যদি কারেন্ট বের করতে চাই, এর অ্যাক্রসের ভোল্টেজ ডিভাইডেড বাই XC1। এই এর অ্যাক্রসের ভোল্টেজ মানে কি, এই পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্ট, দ্যাট মিনস এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজ সেটা কত, সেটা হবে আপনার তাহলে 5.06। এই 1 প্লাস 1, 1.1 প্লাস 1.31 প্লাস 1.65, 1.65 ডিভাইডেড বাই 10, তার মানে আপনার এখানে কারেন্ট আসবে 0.51, 0.5G। 0.51 এম্পিয়ার। তাহলে এটার মধ্যে আপনার কারেন্ট যাচ্ছে 0.51 এম্পিয়ার, এবং তার মানে এই পয়েন্টের কারেন্ট হচ্ছে এই কারেন্ট আর এই কারেন্টের যোগফলের সমান, দ্যাট ইজ 2.16 এম্পিয়ার। এবং এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 2.16 ভোল্ট। তাহলে দেখেন আমরা এর অ্যাক্রসের মানে মোটামুটি এটা ওইরকম ধরে আমরা ভোল্টেজের ডিস্ট্রিবিউশন বের করছি। বাট এখানে একটা ট্রিক্স আছে, দেখেন এখানে আমাদের বলছে যে এই যে আমাদের যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটার কিন্তু অ্যাক্রসে আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে। তো এখানে কি বলছে দেখেন, যে একটা স্ট্রিং ইনসুলেটর এখানে আমার 100 কেভি লাইনে লাগানো আছে, 100 কেভি লাইনে লাগানো আছে, তার মানে এটা হচ্ছে লাইন ভোল্টেজ। তার মানে লাইন ভোল্টেজ বলছে আমাকে, লাইন ভোল্টেজ বলছে হচ্ছে 100 কেভি। তার মানে ফেজ ভোল্টেজ কত, তার মানে ফেজ ভোল্টেজ হচ্ছে 100 ডিভাইডেড বাই √3। তাহলে 100 বাই √3 করলে আপনার আসবে 57.7 কেভি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফেজ ভোল্টেজ। এখন দেখেন আমি এখানে হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে আপনার টোটালটার ভোল্টেজ, মানে এই পুরোটার এখান থেকে শুরু করে এতটুকুর ভোল্টেজ হচ্ছে আপনার 57.7। এটা হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া ছিল, যেটা আমরা বের করলাম। এখন আমরা হচ্ছে কিছু অ্যাজাম্পশন করে আমরা এর অ্যাক্রসের ভোল্টেজ গুলো বের করে ফেলছি ডিস্ট্রিবিউশন। তো আমাদের হচ্ছে তাহলে কি হচ্ছে, যে আমরা যেটা বের করলাম তার মানে আমাদের কন্ডিশন অনুযায়ী এই সবগুলোর যোগফল আমার এই 57.7 কেবি হওয়া উচিত। এখন দেখেন এখানে যেটা আমরা বলতেছি যে 1 ভোল্ট প্লাস 1.1 ভোল্ট, তারপর হচ্ছে 1.31 প্লাস এখানে হচ্ছে 1.61 এবং 2.16, এগুলো সবগুলো যোগ করলে কি আমার 57.7 কেবি হবে? না স্যার। হবে না। তার মানে আমরা এখানে যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন গুলো বের করছি সেগুলো হচ্ছে এই যে ধরে বের করছি, সেগুলো হচ্ছে একটা ফ্র্যাকশনের ভোল্টেজ বের করছি। এখন আমাকে অ্যাকচুয়াল ভোল্টেজটা বের করতে হবে। তার মানে আমি যদি এখন অ্যাকচুয়াল ভোল্টেজটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব, দেখেন আমি এই এই যে আমরা যে ফ্র্যাকশন যেটা বের করছি সেগুলোকে সবগুলো যোগ করি, তাইলে ভি ইকালস টু কত, 1 প্লাস 1.1 প্লাস 1.31 প্লাস 1.65 প্লাস হচ্ছে 2.16, এই সবগুলা যোগ করেন, সেই সবগুলা যোগ করলে আপনার আসবে 7.22। এখন আমরা যে ভগ্নাংশ বা ফ্র্যাকশনের যে সূত্র জানতাম বা যেরকম রুলস জানতাম সেইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটার অ্যাক্রসে অ্যাকচুয়াল ভোল্টেজ বের করব। তাহলে ভোল্টেজ অ্যাক্রস টপ ইনসুলেটর, দ্যাট ইজ V1, ভোল্টেজ অ্যাক্রস টপ ইনসুলেটর দ্যাট ইজ V1, তাহলে কিভাবে বের করা যাবে,
এর যে ফ্র্যাকশন সেটা কত, সেটা হচ্ছে 1 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল যে ফ্র্যাকশন সেটা হচ্ছে কত 7.22। কার মধ্যে অ্যাকচুয়াল টোটাল ভ্যালু কত, অ্যাকচুয়াল টোটাল ভ্যালু হচ্ছে আমার এই যে 57.7, সেটা আমার যে ফেজ ভোল্টেজ 57.7, তাহলে আসতেছে 57.7। তাহলে দেখেন কত আসে। তাহলে আপনার আসবে হচ্ছে প্রায় 8 কেভির মতো একটা জি স্যার ভ্যালু এইটা আছে। আসবে, 8 কেভি। দেখেন এটাকে বুঝতে পারছেন V1 আমি কিভাবে বের করলাম। এটাকে বুঝতে পারছেন V1 কিভাবে বের করছে। এটা জাস্ট নর্মালি ঐকিক নিয়ম। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে দেখেন যে আমার এখানে কি টোটাল ভোল্টেজ হচ্ছে যেটা আমি বের করছি সেটা হচ্ছে 7.22। এই 7 মানে এটা মানে হচ্ছে যে এই 7.22 ভোল্টেজের জন্য আমি এই V1 পাইছিলাম হচ্ছে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্টেজের জন্য কত, 1/7.22। সুতরাং আমার এখানে ফেজ ভোল্টেজ কত দেওয়া আছে 57.7, তাইলে 57.7 ভোল্টেজের জন্য আমি কতটুকু পাবো, সেটা হচ্ছে 1/7.22 ইন্টু হচ্ছে 57.7। ঠিক আছে, বুঝা গেছে? জাস্ট সিম্পল রৈখিক নিয়ম। জি স্যার। তাহলে দেখেন এভাবে V1 বের করছে, ঠিক সেম ভাবে আমরা হচ্ছে V2 বের করতে পারি। তো V2 কত হবে, V2 এর অ্যাক্রসে ফ্র্যাকশন ভোল্টেজ কত, সেটা হচ্ছে 1.1 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ফ্র্যাকশন, সেটা হচ্ছে 7.2 ইন্টু অ্যাকচুয়াল টোটাল কত, এই যে 57.7। স্যার 8.79 অ্যান্সার। তাহলে এটা আসবে হচ্ছে 8.79 কেভি। এটা হচ্ছে আমাদের V2। তাহলে এইভাবে আমরা বাকিগুলো বের করতে পারি। V3 কত হবে, V3 হচ্ছে 1.31 ডিভাইডেড বাই হচ্ছে 7.22 ইন্টু 57.7। 10.47। V3 আসবে হচ্ছে 10.47, জি স্যার। তার মানে 10.5, তাই তো? স্যার 46 আসে, এটা 47। হ্যাঁ একই জিনিস, 47 মানে 10.5। তাহলে V3 আসছে। তাহলে আমরা এখন V4 গুলো বের করি। V1 তো বের করছি, এখন V4 বের করি। তাহলে V4 কত, V4 হচ্ছে আপনার 1.65 ডিভাইডেড বাই এই কত আসছে, এটা হচ্ছে আপনার 7.22 ইন্টু হচ্ছে 57.7। 13.19 অ্যান্সার। তাহলে আপনার আসতেছে 13.19 কেভি। দেন V5 এটা হচ্ছে 2.16 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 7.22 ইন্টু হচ্ছে কত 57.7। তাহলে অ্যান্সার কত আসে দেখেন। 17.26। তাহলে আপনার আসবে হচ্ছে 17.26। তাহলে আমরা টোটালটার অ্যাক্রসের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন আমরা বের করে ফেলছি। এখন আমাদের 2 নাম্বার যেটা বলছিল যে স্ট্রিং এফিসিয়েন্সি। তো স্ট্রিং এফিসিয়েন্সি আমরা কিভাবে বলি, যে পার্সেন্টেজ অফ স্ট্রিং এফিসিয়েন্সি, সেটা হচ্ছে আপনার টোটালটার অ্যাক্রসের ভোল্টেজ। টোটালটার অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে কত 57.7 ডিভাইডেড বাই কন্ডাক্টরের সবচেয়ে কাছের যে ইনসুলেটরটা আছে ডিস্ক আছে, সেই ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজ, দ্যাট মিন্স এটা এর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে কত, এর অ্যাক্রসের ভোল্টেজ V4, সেটা হচ্ছে 2.219। আমার এটা 13 সরি এটা তো V4, আমার V5 সবচেয়ে কাছের যেটা, সবচেয়ে V5 এটা। তাহলে 17.26 এখানে, আর N তো N হচ্ছে কত, 5টা ইনসুলেটর আছে, তাহলে 5 ইন্টু হচ্ছে 17.26, যেহেতু পার্সেন্টেজ তার মানে 100। তাহলে দেখেন আনসার কত আসবে। স্যার 66.86। তাহলে 66.8, 6।
তাহলে আমার স্ট্রিং এফিসিয়েন্সি আসছে এত পার্সেন্ট। দেখেন ম্যাথমেটিক্সটা বুঝতে পারছেন কিনা। দেখেন সবাই কি বুঝতে পারছেন এই ম্যাথটা? জি স্যার, মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি টপিকটা শেষ। তো আমরা তাহলে নেক্সট যে টপিকটা পড়বো এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে স্যাগ। এই যে স্যাগ, তো স্যাগ কাকে বলছে দেখেন। স্যাগের এখানে ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, যে বলছে দ্য ডিফারেন্স, মানে পার্থক্য, ডিফারেন্স ইন লেভেল মানে লেভেলের মধ্যে যে পার্থক্য সেটা। তো কার কার লেভেলের মধ্যে পার্থক্য সেটা বলছে যে পয়েন্ট অফ সাপোর্টস এন্ড লোয়েস্ট পয়েন্ট অন দ্য কন্ডাক্টর। পয়েন্ট অফ সাপোর্টস এন্ড লোয়েস্ট পয়েন্ট অফ দ্য কন্ডাক্টর, তার মানে হচ্ছে কি, যে ধরেন, মানে স্যাক বলতেছে কি যে আপনার ধরেন এখানে এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। এবং আমরা ধরে নিলাম যে আপনার হচ্ছে এই জায়গায় দুটা টাওয়ার লাগানো আছে, দুইটা টাওয়ারের তাদের যে গ্রাউন্ড লেভেল সেম, এবং দুইটা টাওয়ারের উচ্চতাও আমার সমান। ঠিক আছে, দুইটা টাওয়ারের উচ্চতা আমি সমান, দুইটা টাওয়ারের উচ্চতা সমান। এখন এইখান থেকে যদি একটা তার ঝুলায় দেওয়া হয়, মানে এখানে এই দুইটা টাওয়ারের মধ্যে একটা তার আছে, কন্ডাক্টর লাগানো অবস্থায় আছে এবং তারটা এই পরিমাণ ঝুলে আছে। তাহলে দেখেন, তাহলে এই তারের লোয়েস্ট পয়েন্ট কোনটা? তারের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা, ধরে নিলাম। তাহলে লোয়েস্ট পয়েন্টে আমি হচ্ছে একটা লেবেল করে ফেলি। তাহলে যেটা বলছে স্যাক কাকে হবে, যে আপনার এই টাওয়ারের যে পয়েন্ট থেকে আপনার হচ্ছে কন্ডাক্টর লাগানো আছে সেখান থেকে আপনার হচ্ছে কন্ডাক্টরের যে লোয়েস্ট পয়েন্ট যেটা আছে, সেই লোয়েস্ট পয়েন্টের মধ্যবর্তী যে ডিফারেন্স, সেটাকে আমরা বলছি স্যাগ। দেখেন স্যাগকে বোঝা গেছে কিনা। মানে স্যার, টাওয়ারে যে হচ্ছে কন্ডাক্টর থাকবে, যে হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, ওটাকে স্যাগ বলবো। হ্যাঁ, টাওয়ারের সর্বনিম্ন কন্ডাক্টরের সর্বনিম্ন বিন্দু থেকে আপনার যে পয়েন্টে হচ্ছে আপনার কন্ডাক্টরটা ঝুলানো আছে। তো এখানে দেখেন দুইটা টাওয়ারের উচ্চতাই হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে কিছু কথাবার্তা আছে। এখানে আপনার দুইটা কন্ডিশন ফুল করতে হয়। একটা হচ্ছে যে আপনার টাওয়ারের হাইটটা সমান হতে হয়, ঠিক আছে। মানে আপনার দেখেন আমি কিন্তু একদম দুইটা টাওয়ারের টপ পোর্শন থেকেই আপনার হচ্ছে কন্ডাক্টরটা ঝুলাই রাখা হয়েছে। তার মানে যে পয়েন্ট থেকে আমি কন্ডাক্টর ঝুলাই রাখতেছি সেগুলোর লেভেল যেন আমার সমান হয়, ঠিক আছে। এবং টাওয়ারের গ্রাউন্ড লেভেলও আমার সেম হইতে হয়, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে যে টাওয়ারের টপ পোর্শন থেকে আমার হচ্ছে কন্ডাক্টরের লোয়েস্ট যে পয়েন্ট, তার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা কি বলতেছি, স্যাগ বলতেছি। তাহলে কি বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের স্যাগের ডেফিনেশন। এবং স্যার, এই স্যাগটা কি হচ্ছে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে মানে কাউন্ট হবে, না হচ্ছে একটা টাওয়ারে তো অনেকগুলো কন্ডাক্টর থাকে? স্যাগ হচ্ছে আপনার হচ্ছে মানে বুঝিনি আপনার কোশ্চেনটা, একবার বলেন। মানে স্যার, আমি বলতে চাচ্ছি যে স্যাগের বিষয়টা হচ্ছে যে টাওয়ারের যে একটা কন্ডাক্টর থাকে, যে কন্ডাক্টর হাইয়েস্ট মানে যে হচ্ছে লেভেলে লাগানো, ওটা যদি হচ্ছে মানে ঝুলে যায়, ঝুলানোর যে লোয়েস্ট পয়েন্টটা থেকে কি স্যাগটা মাপা হবে, না হচ্ছে
অনেকগুলো কন্ডাক্টর থাকে যে হচ্ছে না না, প্রথমটা। প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য স্যাগ মাপতে হবে, ওকে স্যার। প্রত্যেকটা কন্ডাক্টরের জন্য। তো এটা হচ্ছে আমাদের স্যাগ। তো আমরা যদি একটু পিডিএফটাতে দেখি, দেখেন এখানে 3টা পয়েন্ট আছে। এই 3টা পয়েন্ট থেকে আমি প্রায় হচ্ছে ভাইভাতে, যেখানে কটা পয়েন্ট আছে এবং তো প্রায় ভাইভাতে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। সেটা যেমন দেখেন কি বলছে যে আপনি যদি এইভাবে টাওয়ার থেকে, যে এভাবে যদি ধরেন এরকম এখানে একটা টাওয়ার লাগানো আছে, এখানে একটা টাওয়ার লাগানো আছে, এবং এখান থেকে এইভাবে হচ্ছে একটা কন্ডাক্টর ঝুলানো আছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল। তাহলে এই যে আমাদের যে শেপটা, এই যে শেপটা ফর্ম করলো, সেটাকে আমরা নর্মালি জেনারেলাইজ যে শেপ, সেটাকে আমরা বলি যে ক্যাটেনারি শেপ। এই শেপটাকে বলা হয় ক্যাটেনারি শেপ। আর একটা কথা বলছে, যদি আমার স্যাক ছোট হয় স্প্যানের তুলনায়, মানে আপনার স্প্যানের তুলনায় যদি স্যাক ছোট হয়, তাহলে আপনার যে শেপটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি প্যারাবোলা শেপ। এখন প্রশ্ন হলো যে স্প্যানটা কি? স্প্যানটা হচ্ছে, এখানে দেখেন কি বলছি, যে এখানে আপনার স্প্যান হচ্ছে যে দুইটা টাওয়ারের মধ্যবর্তী যে দূরত্বটা, সেটাকে আমরা বলতেছি স্প্যান। তার মানে আপনার স্প্যানের তুলনায় যদি স্যাকটা কম হয়, তাহলে যে শেপটা হবে সেটা হচ্ছে আপনার ক্যাটেনারি শেপ। সাপোজ ধরেন এই যে এখানে বলতেছে স্যাক যদি ছোট হয় আপনার স্প্যানের তুলনায়, তো এখানে ধরেন যে কন্ডাক্টরটা আমরা ঝুলাই দিয়েছিলাম, সাপোজ ধরেন এখন অন্য একটা কন্ডাক্টর, সেটা হচ্ছে এরকম ভাবে চলে আসে। তাহলে এটা লোয়েস্ট পয়েন্ট ধরেন এই পয়েন্টে, তাহলে এখানে আমরা হচ্ছে একটা লেভেল কল্পনা করি, তাহলে এর স্যাগ হচ্ছে এতটুকু। তাহলে এখানে আমার স্প্যানের তুলনায় স্যাগ ভালোই ছোট আছে। তো এরকম অবস্থায় যদি হয়, তাহলে এই যে যেরকম শেপটা তৈরি হয় সেটাকে বলা হয় প্যারাবোলা শেপ। প্যারাবোলা শেপ ফর্ম করে, বুঝতে পারছেন? তারপর দেখেন আরেকটা কথা বলা হয়েছে যে আমি যদি যে কোনো পয়েন্টের, এই তারের যে কোনো পয়েন্টে যদি আমি টেনশনের যে ডিরেকশন সেটা যদি আমরা বের করতে চাই, সাপোজ ধরেন এই যে তারটা ঝুলানো আছে দুইটা টাওয়ারের মাঝখানে, সাপোজ ধরেন আমি কি করলাম, এই পয়েন্টে আমি হচ্ছে টেনশনের ডিরেকশনটা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে টেনশনের ডিরেকশন কিরকম হবে, আপনি যদি এই পয়েন্টে তারের সাথে টেনজেনশিয়াল একটা ডিরেক্ট টেনজেন্ট আঁকেন, তাহলে এই টেনজেন্টটা যে দিকে নির্দেশ করবে সেটাই হচ্ছে আমার টেনশনের, ওই পয়েন্টে টেনশনের ডিরেকশন। বুঝতে পারছেন? তাহলে এই পয়েন্টে যদি আমরা টেনশনের ডিরেকশনটা দেখতে চাই আবার, তাহলে হচ্ছে কি এই পয়েন্টে আপনি একটা টেনজেন্ট আঁকতে হবে, তাহলে এই পয়েন্টে একটা টেনজেন্ট আঁকতে হবে। এরপরে টেনজেন্ট আঁকেন, তাহলে এই টেনজেন্টে হচ্ছে আপনার এই পয়েন্টে টেনশনের ডিরেকশন। বুঝতে পারছেন? ওই পয়েন্টে আপনার জাস্ট টেনজেন্ট রাখতে হবে টেনশনের ডিরেকশনটা পাওয়ার জন্য। এমন দেখেন এখানে কি হয়েছে, দেখেন আপনি যদি লোয়েস্ট পয়েন্টে যদি আপনি টেনশনের ডিরেকশনটা আঁকেন, দেখেন এই যে এখানে এই পয়েন্টে যদি টেনশনের ডিরেকশনটা হচ্ছে আমার এইরকম, এবং এটাকে কিন্তু আমরা এই টেনশনের ডিরেকশনটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট এবং আরেকটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক সেম ভাবে এই পয়েন্টে যে টেনশনের বের করছে হচ্ছে ডিরেকশনটা হচ্ছে এরকম, এবং এটাকে আবার দুইটা কম্পোনেন্টসে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, এটাকে ধরলাম T1, তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, আর এটাকে হচ্ছে আমরা আরেকটা আছে ভার্টিক্যাল কম্পোনেন্টসে আমরা বিভক্ত করতে পারবো। তাহলে দেখেন এখন যদি আমি লোয়েস্ট পয়েন্টে টেনশনের ডিরেকশনটা বের করতে চাই, দেখবেন এটা এখানে যদি আমরা টেনজেন্ট আঁকি, তাহলে এটা, এবং এই টেনজেন্ট লোয়েস্ট পয়েন্টে আমার যে টেনশনটা সেটা শুধুমাত্র আমার দেখেন এরকম, তার মানে এটা শুধুমাত্র আমার হরিজন্টাল কম্পোনেন্টসই থাকবে। লোয়েস্ট পয়েন্টে আমার কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্টে যে টেনশনটা কাজ করে সেটা হচ্ছে হরিজন্টাল, এখানে কোনো ভার্টিক্যাল কম্পোনেন্টস নাই।
হরিজন্টাল। বুঝতে পারছেন? এটাকে আমরা ধরে নিই TH3, এই পয়েন্টে যে টেনশন। তাহলে দেখেন এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন আরো যেগুলো কিছু জানতে হবে, যেমন ধরেন তারের যে কোনো পয়েন্টে হরিজন্টাল কম্পোনেন্টস এর মান, মানে টেনশনের যে হরিজন্টাল কম্পোনেন্ট থাকে সেই হরিজন্টাল কম্পোনেন্টের মান অলওয়েজ কনস্ট্যান্ট, মানে সেটা কোনো চেঞ্জ হয় না, হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে এই পয়েন্ট আমার হরিজন্টাল কম্পোনেন্ট, এই পয়েন্ট আমার টেনশন ছিল এটা, এবং তার হরিজন্টাল কম্পোনেন্ট ছিল TH। আবার এই পয়েন্টে আমরা বলতেছি এই যে এই পয়েন্টে যে তারের যে টেনশন সেটা ছিল এইটা, এবং এটা হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে TH1। তাহলে কি আমরা বলতেছি তার যে কোনো পয়েন্টে আমার হরিজন্টাল কম্পোনেন্ট থাকে কি কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ হয় না। তার মানে আমরা বলতে পারি যে এইটা আর এটা সমান, মানে TH ইকুয়ালস টু TH1, মানে তার যে কোনো পয়েন্টে আমার হরিজন্টাল কম্পোনেন্টের মান সেম থাকে। এখানে যদি আমার তারের হরিজন্টাল কম্পোনেন্টস এর মান 5 কেজি হয়, তাহলে এখানেও আমার তারের যে টেনশনের হরিজন্টাল কম্পোনেন্ট সেটাও কত হবে, 5 কেজি হবে। বুঝতে পারছেন? হরিজন্টাল কম্পোনেন্টস এর মান। আর লাস্ট যে কথাটা সেটা হচ্ছে কি, যে আমরা এই যে তারে ধরেন আপনি একটা তার ঝুলাই দিছেন এইভাবে দুইটা দুইটা ইকুয়াল হাইটের টাওয়ার থেকে, দুইটা ইকুয়াল হাইটের টাওয়ার থেকে আপনি একটা কন্ডাক্টর ঝুলাই দেওয়া হয়েছে। এখন এই লোয়েস্ট পয়েন্টটা কোথায় হবে? এই লোয়েস্ট পয়েন্টটা হবে আপনার এই যে যে কন্ডাক্টরের যে লেন্থ, সেই কন্ডাক্টরের লেন্থের মধ্যবিন্দুতে। কন্ডাক্টর লেন্থের মধ্যবিন্দুতে হচ্ছে কি আপনার এই কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্টটা হবে। যদি আমি দুইটা ইকুয়াল টাওয়ার থেকে আমি এই কন্ডাক্টরকে, যদি ইকুয়াল হাইটের টাওয়ার থেকে আমি এই তারটাকে ঝুলিয়ে দেই। বুঝতে পারছেন এই পয়েন্টগুলা যা যা বললাম? জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি বললেন যে হচ্ছে দুইটা ইকুয়াল হাইটের টাওয়ার হতে হবে, তাহলে হচ্ছে ওকে স্ট্যাক বলবো। আর যদি না একটা না না, হাইটের, দুইটা ইকুয়াল হাইট মানে আপনি স্যাক আনইকুয়াল হাইটের ক্ষেত্রেও হবে, ঠিক আছে? যেমন সেক্ষেত্রে কি হবে দেখেন, যে আমাদের দুই ধরনের কন্ডিশন আছে। একটা হচ্ছে ইকুয়াল হাইটের যখন সাপোর্টস গুলা হয় সাপোর্টস আর এট ইকুয়াল লেভেল, যেটা হচ্ছে এই কন্ডিশনটা আমরা এটা ক্ষেত্রে খাটতেছে। আর দুই নাম্বার হচ্ছে যে যখন সাপোর্টস গুলো ইকুয়াল লেভেলে নাই, মানে হচ্ছে আপনার আনইকুয়াল লেভেলে আছে, তার মানে when supports are at আনইকুয়াল লেভেল। এখন এটা হচ্ছে আমার ইকুয়াল লেভেল। তা আনইকুয়াল লেভেল কিরকম হতে পারে, যেমন ধরেন একটা পাহাড়ি এলাকা বা তো এরকম উঁচু নিচু জায়গা আছে, তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। তো পারে ওরকম উঁচু নিচু জায়গা, যেমন ওই উঁচু নিচু জায়গার উপরে ধরেন আপনার একটা টাওয়ার লাগানো আছে এরকম, আর হচ্ছে এরকম। তাহলে দেখেন এরকম একটা কন্ডিশন হইতে পারে যে আপনার দুইটা টাওয়ারের হাইট থাকা সেম হলেও আপনার গ্রাউন্ড লেভেলটা ডিফারেন্ট হওয়ার কারণে আমার দেখেন এই দুইটা যে লেভেল সে দুইটা লেভেল এক না, এরকম একটা কন্ডিশন হইতে পারে। আর একটা কন্ডিশন কি, ধরেন আপনার গ্রাউন্ড লেভেল সেম থাকলেও আমার হচ্ছে কি দুইটা টাওয়ারের হাইট সেম না, একটা টাওয়ারের এরকম আর একটা টাওয়ার এরকম, দেন এখান থেকে হচ্ছে এইভাবে একটা তার ঝুলাই দেওয়া হয়েছে। তাহলে দেখেন এখানেও স্যাগ আছে, বাট এই ক্ষেত্রে আমরা দুই পাশ, যেমন এখানে ইকুয়াল লেভেল হওয়ার কারণে এই পাশের স্যাগ এবং এই পাশের স্যাগ সমান হইতো, কিন্তু এখানে যেহেতু দুইটা টাওয়ারের হাইট ডিফারেন্ট, মানে দুইটা টাওয়ার যেহেতু ডিফারেন্ট লেভেলে আছে, তাহলে দুই পাশে আমার হচ্ছে দুইটা টাওয়ারের জন্য স্যাগটা সমান হবে না। তাহলে ধরেন এইটা হচ্ছে আমার তারের লোয়েস্ট পয়েন্ট, তাহলে এই এই সাইডের জন্য আমার স্যাগ হবে কত, এখানে আপনি হচ্ছে যে একটা লেভেল করে দেন,
তাহলে এই যে এই সাইডের জন্য আমার স্যাগ হবে এতটুকু, সেটাকে ধরেন S1। আবার এই টাওয়ারের জন্য এখানে আপনি একটা টাওয়ারের লেভেল করেন, দেন এটা হচ্ছে আমার কন্ডাক্টরের লোয়েস্ট লেভেল, তাহলে এই টাওয়ারের জন্য আমার স্যাগ হবে এতটুকু, সেটা হবে S2। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমার দুই সাইডে স্যাগের পরিমাণ ডিফারেন্ট হবে, বাট যদি ইকুয়াল লেভেলে থাকে তাহলে আমার দুই সাইডে আমার স্যাগের পরিমাণ সমান হয়। আপনার কোশ্চেন উত্তর পাইছেন? জি স্যার। আচ্ছা, আমরা এই 1 নম্বর কন্ডিশন নিয়ে আলোচনা করব মেইনলি, ঠিক আছে? 2 নাম্বারটা আমরা করবো না, 1 নম্বরটা নিয়ে আলোচনা করবো, মানে যখন আমার দুইটা টাওয়ার একই লেভেলে থাকবে। দেখেন সবকিছু বুঝতে পারছেন? তাহলে আমি নেক্সটে যাব। জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা দেখেন, আমরা স্যাগ এবং টেনশন এই দুইটার মধ্যে একটা রিলেশন খোঁজার চেষ্টা করব। এখন দেখেন, ধরেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, এখানে একটা টাওয়ার এবং এখানে একটা টাওয়ার, এবং দুইটা টাওয়ার থেকে এইভাবে একটা তার ঝুলাই দেওয়া আছে। এখন দেখেন এটা হচ্ছে একটা তার ঝুলাই দেওয়া আছে, এটা লোয়েস্ট পয়েন্টটা ধরেন এটা, তাহলে স্যাগ হচ্ছে এতটুকু। এখন দেখেন, তো আমরা চাই যে আমাদের স্যাগের পরিমাণ অলওয়েজ কম হোক এবং টেনশনেরও পরিমাণ অলওয়েজ কম হোক ট্রান্সমিশন লাইনে, কিন্তু দুইটাই কম হওয়া সম্ভব না। একই সাথে দুইটাই কম হওয়া সম্ভব না। কেন সম্ভব না দেখেন, তো প্রথমে আমি যদি বলি স্যাগটা আমরা কম কেন রাখতে চাই, ধরেন আর একটা তার ঝুলাই দেওয়া আছে এখানে, আর এটা লোয়েস্ট পয়েন্ট এখানে, তাহলে আমরা এটাকে একটা লেভেল করে দেই, তাহলে এটার স্যাগ হচ্ছে কত, এতটুকু। তাহলে দেখেন স্যাগ যত বেশি হবে আপনার তারের পরিমাণ কিন্তু তত বেশি লাগবে, এবং তারের পরিমাণ যদি আপনার বেশি লাগে তাহলে আপনার ওই ট্রান্সমিশন লাইনের পিছনে আপনি যে কষ্টটা করতেছেন, যে খরচটা হচ্ছে, সেই খরচের পরিমাণ বেশি হবে। তা আমরা চাই খরচের পরিমাণ কম হোক, এই কারণে আমরা বলি যে স্যাগটা হচ্ছে আপনার কম থাকুক। আবার যদি স্যাগ কম থাকে বেশি, যেমন ধরেন এইভাবে একটু টাইট টাইট করে লাগানো আছে, এবং এটা লোয়েস্ট কন্ডাক্টর পয়েন্ট ধরেন এইখানে, এমন আমরা এখান থেকে একটা লেভেল টানলাম, তাহলে এটার স্যাগ হচ্ছে এই যে এখানে এতটুকু ধরেন। তাহলে দেখেন, তো আমরা কি বললাম যে এই জন্য আমরা স্যাগের পরিমাণ কম চাই। আবার টেনশনের পরিমাণ কম হওয়া মানে কি, আপনার তারটা একটু টাইট টাইট করে লাগানোর, মানে কম ঝুলানো থাকবে। তো এরকম যদি মানে টেনশনের পরিমাণ কম মানে হচ্ছে, সরি, টেনশনের পরিমাণ কম মানে কি, টেনশনের পরিমাণ কম মানে হচ্ছে আপনার তারটা এরকম, আপনার যত বেশি টাইট করে লাগানো থাকবে টেনশনের পরিমাণ তত বেশি থাকবে, আর যত টাইট করে লাগানো থাকবে তার মানে হচ্ছে স্যাগের পরিমাণ আপনার কম। তাহলে একটু খেয়াল করেন, আমরা চাই স্যাগের পরিমাণ কম রাখতে, বাট স্যাগের পরিমাণ মানে স্যাগের পরিমাণ যদি আমি কম রাখিস, তাহলে দেখবেন মানে কম স্যাগের পরিমাণ যদি আমি কম রাখি তার মানে তারটাকে বেশি ঝুলতে দেওয়া যাবে না, তার মানে তারটাকে আবার টাইট করে রাখতে হবে, এবং তারটাকে টাইট করে রাখা মানে আমার হচ্ছে কি টেনশনের পরিমাণ কিন্তু বেড়ে যাওয়া, ঠিক আছে? তো অন্যদিকে সাপোজ ধরেন এটা একটা প্রবলেম আছে, তো টেনশন যদি আমার বেড়ে যায় তাহলে কি প্রবলেম হয়, টেনশনের পরিমাণ বেড়ে গেলে আপনার তারটা বেশি টাইট টাইট থাকে, তার ছিঁড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। 2 নাম্বার হচ্ছে তারটা কিন্তু আমার কন্ডাক্টরের সাথে লাগানো, ইনসুলেটরের সাথে লাগানো থাকে, তো ইনসুলেটরের উপরে চাপ প্রয়োগ করে, তো ওইটা আমার ডিসলোকেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 3 নাম্বার হচ্ছে কি, যেহেতু ইনসুলেটরের উপর চাপ প্রয়োগ করে, তার যদি বেশি টাইট থাকে, ইনসুলেটরের উপর চাপ প্রয়োগ করা মানে হচ্ছে আপনার টাওয়ারটার উপরে চাপ প্রয়োগ করা, তার মানে আমার আননেসেসারি টাওয়ারটাকে মজবুত করতে হয়, যার পেছনে আমরা একটা তাহলে কষ্ট হইতে হয়, যে কারণে আমার হচ্ছে এই আননেসেসারি একটা কষ্ট হইতে পারে। তো এই জন্য আমরা চাই যে স্যাগ এবং টেনশন দুইটাকে কম রাখার জন্য, বাট দুইটাকে কখনোই কম রাখা যায় না, কারণ স্যাগ যদি আমি কম রাখি তাহলে আলটিমেটলি আমার টেনশনের পরিমাণ বেড়ে যায়। তার মানে আমি এখান থেকে দেখতে পারতেছি যে স্যাগ এবং যে টেনশনের যে সম্পর্ক সেটা হচ্ছে পরস্পর ইনভার্স।
তার মানে হচ্ছে কি আমরা যখন ট্রান্সমিশন লাইনটাকে কানেক্ট করি তখন আমাদের স্যাগ এবং টেনশন এই দুইটা ফ্যাক্টরের মধ্যে একটা কম্প্রোমাইজেশনে চলে আসতে হয় যাতে এটা ব্যালেন্সড হয়, দুইটাকে কখনো কম রাখা সম্ভব না। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটাই হচ্ছে যে আমাদের কথাবার্তা ছিল। তো আমরা যদি পিডিএফটা একটু খেয়াল করি, এই যে কন্ডাক্টর এবং স্যাগ, আমি যে কথাগুলো বললাম সবগুলা কথা এখানে লেখা আছে। তো এখন আমরা ক্যালকুলেশন অফ স্যাগে চলে যাব। তো আপনাদেরকে আমি যেটা দেখাবো যে স্যাগের ইকুয়েশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল এবং এখান থেকে আমাদের হচ্ছে দুটো টাওয়ার লাগানো আছে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, এখান থেকে দুটো টাওয়ার লাগানো আছে এবং আপনার হচ্ছে এখানে ভাবে একটা তার ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে তারের যদি লোয়েস্ট পয়েন্ট হয়, তাহলে আমরা তারের হাইটটাকে একটা লেভেলে দিয়ে দেই এবং তারের লোয়েস্ট পয়েন্ট থেকে আমি একটা লেভেল আঁকি। তাহলে এটা যদি আমার স্যাগ হয় এস, তাহলে স্যাগটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা যেটা বলতেছি, আমরা অলওয়েজ বলতেছি যে ইকুয়াল হাইটের জন্য, মানে সেম লেভেল হবে এরকমের জন্য। তো এই অবস্থায় আমরা স্যাগ যেভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে স্যাগ এস ইকুয়ালস টু ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 80, যেখানে আপনার ডাব্লিউ হচ্ছে কি, ডাব্লিউ হচ্ছে যে আপনার পার মিটার লেন্থে বা পার ইউনিট লেন্থে আপনার হচ্ছে কন্ডাক্টরের ওজনের পরিমাণ। তার মানে ডাব্লিউ হচ্ছে কি, ডাব্লিউ হচ্ছে আপনার ওয়েট ওয়েট পার ইউনিট লেন্থ, ওয়েট পার ইউনিট লেন্থ অফ কন্ডাক্টর, মানে পার মিটার দৈর্ঘ্যে বা পার ইউনিট দৈর্ঘ্যে আপনার হচ্ছে কন্ডাক্টরের পার ইউনিট দৈর্ঘ্যে আপনার কন্ডাক্টরের যে ওজন সেটাই হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডাব্লিউ। দেন হচ্ছে এল, এল মানে হচ্ছে আমার স্প্যান, সেটা হচ্ছে দুইটা টাওয়ারের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে আমরা বলতেছি এল। তার মানে এল হচ্ছে লেন্থ অফ স্প্যান। তাহলে বাকি থাকে টি, টি হচ্ছে আপনার এই কন্ডাক্টর উপরে যে টেনশনটা কাজ করতেছে সেটা, মানে টেনশন। তাহলে টেনশন ইন দি কন্ডাক্টর। বুঝা গেছে ইকুয়েশনটা? ডাব্লিউ হচ্ছে পার ইউনিট দৈর্ঘ্যে আমার কন্ডাক্টরের ওজন, এল হচ্ছে দুইটা টাওয়ারের মধ্যবর্তী যে দূরত্ব সেটা, টি হচ্ছে আপনার এই কন্ডাক্টরের উপরে যে পরিমাণ টেনশনটা কাজ করছে তা। তাহলে সেগমেন্ট মান হবে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 80। দেখেন বুঝা গেছে কিনা? জি স্যার। তাহলে দেখেন জাস্ট, তাহলে আমরা আজকে আরেকটা এটা এটা ইয়া করব, এক্সাম্পল করব। তাহলে আমি কোশ্চেনটা লিখি।
তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের যে এক্সাম্পল সেটা হচ্ছে আপনাদের 8.17 এক্সাম্পল। এখানে কি বলছে দেখেন, একটা 32 কেবি ট্রান্সমিশন লাইন আছে, তো তার কিছু ডাটা দেওয়া আছে, বলছে যে আমার কন্ডাক্টরের যে ওজন পার কিলোমিটারে, যে দেখেন দেখেন কেজি পার কিলোমিটার, তার মানে কন্ডাক্টরের পার কিলোমিটারে যে ওজন সেটা হচ্ছে 680 কেজি, মানে 1 কিলোমিটার তারের ওজন হচ্ছে আমার 680 কেজি। তারপর দুইটা টাওয়ারের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 260 মিটার। আলটিমেট স্ট্রেংথ হচ্ছে আপনার 3100 কেজি, এবং সেফটি ফ্যাক্টর হচ্ছে আমাদের 2। এখন কি বলছে, ক্যালকুলেট দ্য লেন্থ, আমাকে লেন্থ ক্যালকুলেট করতে হবে অ্যাবাভ দি গ্রাউন্ড এট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে দিছে আমার 10 মিটার। তার মানে কি দেখেন, আমি যদি এখানে একটা চিত্র আঁকি, ধরেন এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, এবং এখান থেকে হচ্ছে আমার দুইটা টাওয়ার আছে, এবং দুইটা টাওয়ার আছে, এবং এখানে হচ্ছে একটা টাওয়ার ঝুলাই দেওয়া এটা কন্ডাক্টর ঝুলাই দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার টাওয়ারের হাইটের লেভেল, এবং ধরেন এটা হচ্ছে আমার টাওয়ার, এটা হচ্ছে আমার কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্ট। তাহলে এখানে আমি হচ্ছে একটা লেভেল করে দিলাম। তাহলে আমার স্যাগ হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে আমার স্যাগ, যেটাকে আমি এস দ্বারা সিম্বলাইজ করতে পারি। আচ্ছা গেল। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স 10 মানে কি, আপনার হচ্ছে কি এই যে গ্রাউন্ড লেভেল থেকে কন্ডাক্টরের যে সর্বনিম্ন যে বিন্দু, তার মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আপনার 10 মিটার। তার মানে এই যে 10 মিটার, মানে এতটুকু হচ্ছে আমার 10 মিটার, এতটুকু হচ্ছে আমার 10 মিটার। এখন আমাকে বলছে যে ক্যালকুলেট দ্য লেন্থ অ্যাবাভ দি গ্রাউন্ড, মানে গ্রাউন্ড থেকে আমার হচ্ছে হাইটটা আমাকে ক্যালকুলেট করতে হবে, যেখানে আমার এই অবস্থায় কন্ডাক্টরটাকে লাগাইতে হবে। কন্ডাক্টর শুড বি সাপোর্ট, তার মানে আপনার যেটা বের করতে বলছে, এই গ্রাউন্ড থেকে এই কন্ডাক্টর যে পয়েন্টে লাগানো আছে, দ্যাট মিনস আপনার, 1 মিনিট, তার মানে হচ্ছে কি এই যে গ্রাউন্ড থেকে আপনার কন্ডাক্টরটা যে পয়েন্টে লাগানো আছে, তার মানে এই টোটাল হাইটটা আপনাকে হচ্ছে ক্যালকুলেট করতে বলছে। তাহলে এই টোটাল হাইটটা ক্যালকুলেট যদি আমি বের করতে চাই, তাহলে দেখেন আমরা এখান থেকে এতটুকুর হাইট জানি, সেটা হচ্ছে কত, 10 মিটার, সাথে এতটুকুর হাইটটা আমাকে যোগ করতে হবে, এতটুকুর হাইটটা। তাহলে এতটুকুর হাইট মানে হচ্ছে কি আমার স্যাগ, তার মানে এই 10 মিটারের সাথে যদি আমি স্যাগ যোগ করি, তাহলে আমি টোটাল যে পয়েন্টে আমাকে কন্ডাক্টরটাকে ঝুলাই দিতে হবে, মানে সাপোর্ট করতে হবে, সেই পয়েন্টের দূরত্ব বা উচ্চতা আমরা বের করতে পারবো। তার মানে হচ্ছে কি আমাকে স্যাগ বের করতে হবে। এখন যদি আমরা স্যাগ বের করতে যাই, দেখেন তাহলে কিভাবে বের করতে পারি। তো স্যাগের ইকুয়েশন আমরা কি জানি, স্যাগের ইকুয়েশন হচ্ছে এস ইকুয়ালস টু ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 8t। এখন দেখেন ডাব্লিউ মানে হচ্ছে পার লেন্থের দৈর্ঘ্যে আমার কন্ডাক্টরের ওজন। তাহলে এখানে কি বলছে দেখেন, 680 কেজি পার কিলোমিটার, তার মানে ডাব্লিউ হচ্ছে কি 680 কেজি পার কিলোমিটার, মানে পার কিলোমিটারে আমার তারের ওজন হচ্ছে 680 কেজি। তাহলে এইটাকে পার কিলোমিটারে না বের করে যদি আমি পার মিটারে বের করতে চাই, তাহলে 680 কে আমার 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমার আসবে হচ্ছে 0.68 কেজি পার মিটার। তাহলে আমার যে তারের যে ওজন, যেটা আমরা বলতেছি ডাব্লিউ পার মিটার, পার দৈর্ঘ্যে, তার মানে এখানে আমার 1 মিটারে আমার এই তারের ওজন হচ্ছে 0.68 কেজি, ডাব্লিউ আমরা বের করে ফেলছি। আর লেন্থ অফ স্পেন এটা গেল, দেন লেন্থ অফ স্পেন মানে এল, এল এর মান আমার দেওয়া আছে 260 মিটার। এখন দেখেন ডাব্লিউ এবং এল এর মান আমরা জানি, তাহলে আমাকে যদি স্যাক বের করতে হয়, আমাকে টি এর মান বের করতে হবে। তো টি এর মান বের করার জন্য আমাকে এই আলটিমেট যে স্ট্রেংথ আছে সেটা এবং সেফটি ফ্যাক্টরটা ইউজ করতে হবে। তো টেনশন যে টি, সেটা বের করার একটা সূত্র রয়েছে। তো টেনশন টি ইকুয়ালস টু আপনার হচ্ছে আলটিমেট স্ট্রেংথ আপনার ডিভাইডেড বাই হচ্ছে সেফটি ফ্যাক্টর। আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর, তাহলে আলটিমেট স্ট্রেংথ এখানে কত, 3100 কেজি, ডিভাইডেড বাই হচ্ছে আপনার সেফটি ফ্যাক্টর 2। তাহলে 3100 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার আসবে 1550 কেজি। তার মানে এটা হচ্ছে আমার কন্ডাক্টরের টেনশনের পরিমাণ। তাহলে দেখেন এখন আমার সবগুলা ভ্যালু আমার জানা,
এখন আমি জাস্ট বসাই দিব, তাহলে ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 0.68 ইন্টু এল স্কোয়ার। তো এল এল এর মান কত? এল এর মান হচ্ছে 260, তাহলে 260 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু টি, তাহলে টি এর মান আমরা বের করে ফেলছি। টি এর মান কত হচ্ছে 1550। তাহলে দেখেন এটা আমরা বসায় নিলাম, তাহলে এখান থেকে কিন্তু আমরা ভ্যালুটা বের করতে পারি। তাহলে এখানে ভ্যালুটা বের করেন, তাহলে আমার আসবে হচ্ছে কত? 3.7 মিটার। তাহলে দেখেন এই স্যাগের ভ্যালুটা আমরা বের করে ফেলছি, মানে এখান থেকে এতটুকু উচ্চতা আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে 3.7। তাহলে আমাকে বের করতে বলছে কন্ট্রাক্টর গ্রাউন্ড লেভেল থেকে কত উচ্চতায় লাগাইতে হবে, তার মানে এতটুকু। তাহলে সেটা কত? এই 10 প্লাস স্যাগের পরিমাণ, তাহলে 3.7, তার মানে আমার টোটাল হচ্ছে কত? 13.7 মিটার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা দেখেন, সেটা সবাই বুঝতে পারছেন এই ম্যাথটা? তাহলে সবার কাছ থেকে একটু রেসপন্স চাচ্ছি। লাস্টের টুকু একটু আরেকবার বলুন। লাস্টেটা মানে হচ্ছে যে যেটা বের করতে বলছে যে কন্ডাক্টরকে আপনার গ্রাউন্ড থেকে কত উচ্চতায় লাগাইতে হবে। তার মানে এই পয়েন্টে যদি লাগানো থাকে কন্ডাক্টর, তাহলে এই গ্রাউন্ড থেকে এই টোটাল দূরত্বটা আমাকে বের করতে বলছে। তো এই টোটাল দূরত্ব আমি কিভাবে বের করতে পারি? এই টোটাল দূরত্ব সেটা হচ্ছে এতটুকুর যে দূরত্ব সেটা প্লাস এতটুকু দূরত্ব, তাহলে আমরা টোটাল দূরত্ব বের করবো। এবং কোশ্চেন আমার এতটুকু দূরত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে 10 মিটার। তার মানে আমাকে জাস্ট এতটুকু দূরত্ব জানতে হবে। তো এতটুকু দূরত্ব দেখলাম যে এটা আমাদের স্যাক, তাহলে আমাকে স্যাক বের করতে হবে। স্যাক বের করলাম 3.7 মিটার। তাহলে স্যাক বের করলাম, তার মানে টোটাল দূরত্ব বের করতে গেলে 10-এর সাথে স্যাক যোগ দিতে হবে। তাই 10-এর সাথে স্যাক যোগ দিলাম, তার মানে 13.7 মিটার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, ঠিক আছে?